আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই শিরোনাম। ইরান কি সত্যি পরমাণু বোমা ব্যবহার করবে? বেড়েই চলেছে স্বেচ্ছাসেবী সেনার সংখ্যা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত 2,92,00,000 ইরানি। ফুরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ, ফের যুদ্ধে জড়ালো, বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র, CNN এর বিশ্লেষণ। বিলাসবহুল হোটেলে চুরির সময় পাকড়াও 4 ভারতের হিন্দু পর্যটক, লজ্জাজনক ভিডিও ভাইরাল। ভারতে বৈষম্যের চরম শিকার হচ্ছে মুসলিমরা, ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে নাগরিক স্বাধীনতা, কসাই মোদী সরকারকে নিয়ে ভয়ানক রিপোর্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। ইরান যুদ্ধে না জড়িয়ে বড় বিপদের মুখে জার্মানি। নেতানিয়াহুকে মার্কিন কলেজে বোমা ফেলার আহ্বান, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী গ্রেপ্তার। এবার বিস্তারিত। বর্তমান ভূ রাজনীতির সবচেয়ে উত্তপ্ত প্রশ্নটি হলো, ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে হাঁটবে? গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের ভয়াবহ সংঘাত এবং সম্প্রতি এপ্রিলের এই নড়বড়ে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশ্নটি এখন আর কেবল তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। তবে বাস্তবতা বলছে, ইরান পারমাণবিক বোমা ব্যবহারের চেয়ে সেটি তৈরি করার সক্ষমতা অর্জন করতেই বেশি আগ্রহী। বাস্তবতা হলো, পারমাণবিক অস্ত্র কোনো সাধারণ যুদ্ধাস্ত্র নয়, এটি একটি রাজনৈতিক হাতিয়ার। ইরান খুব ভালো করেই জানে যে একবার যদি তারা এই অস্ত্র ব্যবহার করে, তবে সেটি হবে তাদের বর্তমান শাসন ব্যবস্থা এবং মানচিত্রের চূড়ান্ত সমাপ্তি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো বিশাল পারমাণবিক ও সামরিক শক্তির বিরুদ্ধে একটি পারমাণবিক হামলা চালানো মানেই হলো পাল্টা ধ্বংসাত্মক হামলার আমন্ত্রণ জানানো, যাকে সমর বিজ্ঞানের ভাষায় বলা হয় মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন বা পারস্পরিক নিশ্চিত বিনাশ। তেহরান সম্ভবত এই আত্মঘাতী ঝুঁকি নিতে চাইবে না। তবে কেন তারা পারমাণবিক সক্ষমতার দিকে এত ঝুঁকছে? এর মূল কারণ হলো ডিটারেন্স বা প্রতিরোধ। ইরান চায় না ইরাক বা লিবিয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে। তারা মনে করে, হাতে পারমাণবিক সক্ষমতা থাকলে ওয়াশিংটন বা তেল আবিব সরাসরি তাদের ভূখণ্ডে বড় ধরনের অভিযান চালানোর আগে 10 বার ভাববে। অর্থাৎ বোমাটি ফাটানোর জন্য নয়, বরং শত্রু যেন আক্রমণ করতে সাহস না পায় সেই বর্ম হিসেবে তারা এটিকে দেখছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, ফেব্রুয়ারির হামলায় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর ইরানের নতুন নেতৃত্ব হয়তো আরো উগ্র হতে পারে। কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং ভঙ্গুর অর্থনীতি তাদের হাতে পায়ে অনেকটাই বেঁধে রেখেছে। এই মুহূর্তে একটি পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধ মানেই দেশ হিসেবে ইরানের চিরতরে পতন। পরিশেষে বলা যায়, ইরান পারমাণবিক বোমা ব্যবহারের পথে হাঁটার সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম। তারা বরং এই সক্ষমতাকে আলোচনার টেবিলে তুরুপের তাস হিসেবে ব্যবহার করে নিজেদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং শাসন ব্যবস্থা সুরক্ষা নিশ্চিত করতে চাইবে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিও সেই কূটনৈতিক দর কষাকষিরই একটি অংশ। ইরান পারমাণবিক অস্ত্র নিয়ে হুঙ্কার দেবে ঠিকই, কিন্তু চূড়ান্ত ধ্বংসের বোতামে চাপ দেওয়ার মতো হঠকারিতা দেখানোর সম্ভাবনা বাস্তবসম্মত নয়। বেড়েই চলেছে স্বেচ্ছাসেবী সেনার সংখ্যা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত 2,92,00,000 ইরানি। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই যেতে ইচ্ছুক তরুণদের একটি কেন্দ্রে দাঁড়িয়ে আছেন 75 বছর বয়সী এক নারী। ইরানের বন্দর আব্বাসের ওই কেন্দ্রে নিজের নাম লেখাতে চান তিনি। নিবন্ধন কেন্দ্রের এক স্বেচ্ছাসেবক বৃদ্ধার জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে ভালোভাবে দেখলেন, তারপর বললেন, মা, আপনার বয়স 75, এই বয়সে কেউ যুদ্ধে যেতে পারে না। বৃদ্ধা একটু থামলেন না, জবাব দিলেন, যোদ্ধাদের তালিকায় আমার নাম থাকলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। 1951 সালের 12 আগস্ট জন্মগ্রহণকারী ওই নারী এমনভাবে কথাগুলো বলছিলেন যেন বয়স তার জন্য কোনো বাধাই নয়। এই সংক্ষিপ্ত সংলাপটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইরানি গণমাধ্যম ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকের কাছে তিনি হয়ে ওঠেন দেশপ্রেম, আত্মত্যাগ এবং প্রতিরোধের এক প্রতীকী মুখ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, জানফিদা কর্মসূচি শত্রুর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অংশ নিতে আগ্রহী স্বেচ্ছাসেবকদের নিবন্ধের জন্য চালু করা হয়েছে 2 সপ্তাহ আগে। এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত 2,92,00,000-এরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। প্রতিদিন গড়ে প্রায় 15 লাখ মানুষ নতুন করে এতে যুক্ত হচ্ছেন বলে জানা যায়। শুরুর দিকেই বিপুল সাড়ার কারণে
সাইটটি একাধিকবার প্রযুক্তিগত সমস্যায় পড়ে। ধারণা করা হচ্ছে আগামী দিনগুলোতে এই সংখ্যা আরো বিস্ময়কর সীমা ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে শত্রুরা উপলব্ধি করবে অস্তিত্বগত হুমকির মুখে পড়লে ইরান একটি ঐক্যবদ্ধ কণ্ঠে কথা বলে। এই কর্মসূচির প্রতীকী গুরুত্ব আরো বেড়ে যায় যখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এদের নাম নিবন্ধন করেন। যুদ্ধে অংশ নিতে নাম লেখানোর পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বক্তব্যে বলেন, গর্বিত ইরানিরা জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছে। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো। ইরানি গণমাধ্যমে এটিকে জনগণের জন্য নেতৃত্বের সংহতির বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই একই লক্ষ্যে ঐক্যবদ্ধ। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, তথাকথিত তৃতীয় আরোপিত যুদ্ধের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রতিরক্ষা প্রচারণায় নিবন্ধের হার ক্রমাগত বাড়ছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির এক বার্তার পর থেকে এই প্রবণতা আরও দ্রুত হয়েছে। ফুরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ, ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে মাসব্যাপী যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অস্ত্র ভান্ডারে টান পড়েছে, ক্ষেপণাস্ত্রের মজুদও কমে গেছে। পেন্টাগন জানিয়েছে, ঠিক এই সময়ে আবারও যুদ্ধে জড়ালে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। বিশেষজ্ঞরা প্রতিরক্ষা দপ্তরে সাম্প্রতিক অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট ৩ জন সূত্রের বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে বিপদে পড়বে। তাদের মধ্যে আগামী কয়েক বছরের মধ্যে নতুন কোনো সংঘাত শুরু হলে গোলাবারুদ ঘাটতির স্বল্পমেয়াদী ঝুঁকি তৈরি হয়েছে। তবে চীন বা রাশিয়ার মতো বড় শক্তির মোকাবিলা করার সক্ষমতা তাদের শেষ হয়েছে। সিএনএন জানিয়েছে, গত 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত 45% স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা থার্ডের অন্তত অর্ধেক এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 50% খরচ করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তাদের এই বিশ্লেষণে এই তথ্য তুলে ধরেছে, যা পেন্টাগনের গোপন তথ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রগুলো সিএনএনকে জানায়। চলতি বছরের শুরুতে পেন্টাগন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে কয়েকটি চুক্তি করলেও নতুন করে এইসব অস্ত্র মজুদ পূরণ করতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। স্বল্প মেয়াদে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে এখনও রয়েছে। তবে বিশ্লেষণ অনুযায়ী চীনের মতো সমমর্যাদা শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে একই সময় মোকাবিলা করার মতো পর্যাপ্ত গুরুত্বপূর্ণ অস্ত্র এখন আর মজুদ নেই। এই ঘাটতি পূরণ করে আগের অবস্থায় ফিরিয়ে কয়েক বছর সময় লাগবে। সিএনএন জানায়, অতিরিক্ত অস্ত্র ব্যবহার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রকে সাময়িকভাবে দুর্বল অবস্থানে ফেলেছে। মজুদ পুনরুদ্ধারে 1 থেকে 4 বছর লাগতে পারে এবং প্রয়োজনীয় মাত্রায় ভাড়াতে আরও কয়েক বছর সময় লাগবে। যদিও বিশ্লেষণে বলা হয়, যুক্তরাষ্ট্র তাদের টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 30% দীর্ঘপাল্লার জয়েন্ট এয়ার টু সার্ফেস মিসাইলের 20% বেশি এবং SM-3 ও SM-6 ক্ষেপণাস্ত্রের প্রায় 20% ব্যবহার করেছে। এসব মজুদ পুনরায় পূরণ করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই সামরিক নেতারা প্রেসিডেন্টকে সতর্ক করেছিলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের উপর চাপ ফেলতে পারে, বিশেষ করে যেসব অস্ত্রে ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা করতে ব্যবহৃত হয়। ইতিমধ্যে ট্রাম্প নিজে থেকে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, হামলা করে নিজেদের ক্ষমতার ঘাটতি দেখাতে চায় না যুক্তরাষ্ট্র। বিলাসবহুল হোটেলে চুরির সময় পাকড়াও 4 ভারতের হিন্দু পর্যটক। লজ্জাজনক ভিডিও ভাইরাল। ইন্দোনেশিয়ার বালির গিয়ানিয়ার অঞ্চলের একটি রিসর্ট থেকে হোটেলের জিনিসপত্র চুরি করার সময় 4 ভারতীয় পর্যটক ধরা পড়েন। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি আইনি পদক্ষেপ ছাড়াই সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়। পুলিশ জানায়, গত রোববার স্থানীয় সময় সকাল 10টার দিকে পায়াঙ্গান জেলার কেলুসা গ্রামে আশভারার রিসর্ট উবুদে ঘটনাটি ঘটে। গিয়ানিয়ার পুলিশের মুখপাত্র ইবতু আইগুলসে জানান, ওই 4 পর্যটক 16 এপ্রিল থেকে রিসর্টটিতে অবস্থান করছিলেন। তারা 3 দিন ও 2 রাতের জন্য 2টি কক্ষ বুক করেছিলেন এবং 19 এপ্রিল চেক আউট করেন। চেক আউটের সময় রিসর্ট কর্তৃপক্ষ লক্ষ্য করে যে কক্ষের কয়েকটি জিনিসপত্র নেই। পরে তল্লাশি চালিয়ে দেখা যায় সব জিনিস অতিথিদের লাগেজে রাখা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল বাথ টাওয়েল, ফুল টাওয়েল, হেয়ার ড্রায়ার, কিমোনো পোশাক, দরজার পাপোশ, টিভি রিমোট বক্স এবং রিসর্টের ডাইনিং সামগ্রী। তিনি বলেন, বিষয়টি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানানো হলে তার ব্যাখ্যার জন্য চেক আউটের প্রক্রিয়া স্থগিত করে। পরে হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের লাগেজ পরীক্ষা করে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করে। তবে ঘটনাটি পুলিশে জানানো হয়নি। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে এবং পর্যটকরা সব জিনিস ফেরত দেন। সোয়ার্দিতা বলেন, সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। সব জিনিস ফেরত দেওয়া হয়েছে এবং কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। সমঝোতার পর হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের চেক আউট সম্পন্ন করতে অনুমতি দেয়। এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে হোটেলের বাইরের চত্বরে ওই 4 ভারতীয় পর্যটকের ট্রলি খুলে তল্লাশি চালাচ্ছে হোটেলের কর্মীরা। পর্যটকরা তাদের মালপত্রের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন। তল্লাশি শুরু হতেই দৃশ্যতই বেশ অস্বস্তিতে পড়েন তারা। ভিডিওটি এক্স হ্যান্ডেলে তরুণ গৌতম নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভারতীয় পর্যটকদের চুরিকাণ্ডের কড়া সমালোচনা করেছেন।
ভারতে বৈষম্যের চরম শিকার হচ্ছে মুসলিমরা, ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে নাগরিক স্বাধীনতা। কষাই মোদী সরকারকে নিয়ে ভয়ানক রিপোর্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। প্রতিবেদনে বলা হয়, ভারতে দিন দিন সংকুচিত হচ্ছে নাগরিক অগ্রাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে ভারতের মানবাধিকার পরিস্থিতির এক ভয়ানক চিত্র উঠে আসে। সংস্থাটির মতে, দেশটিতে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের লক্ষ্য করে রাষ্ট্র সংস্থাগুলোকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে বৈষম্যমূলক আইন এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বিচার বহির্ভূত ব্যবস্থা হিসেবে সংখ্যালঘু জনগোষ্ঠীর ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া ভারত সরকারের বিতর্কিত ফ্যাক্ট চেক ইউনিট এবং নতুন ডিজিটাল আইনগুলোর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা কঠোরভাবে দমন করা হচ্ছে বলে রিপোর্টে অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইউএপিএ এবং দেশদ্রোহিতার মতো কঠোর আইনগুলো ব্যবহার করে বছরের পর বছর ধরে অনেক অধিকার কর্মীকে বিচারহীনভাবে আটকে রাখা হয়েছে। কাশ্মীরের পরিস্থিতি এবং সেখানে সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে অ্যামনেস্টির এই বৈশ্বিক মানবাধিকার মূল্যায়নে। আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের এমন অবস্থান বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডের জন্য এক বড় হুমকি। ইরান যুদ্ধে না জড়িয়ে বড় বিপদের মুখে জার্মানি। মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক কোনো সংঘাতে লিপ্ত না থেকেও ইরান ইস্যুতে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে জার্মানি। ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির কর্পোরেট খাতে দেউলিয়া হওয়ার হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এর ফলে জার্মানির শ্রমবাজারে বড় ধরনের ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে এবং অন্তত 2 লাখ কর্মী চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের উত্তেজনা নাচ লেগেছে জার্মানির উৎপাদন এবং বাণিজ্য খাতে, যা দেশটির শিল্প উদ্যোক্তাদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করে। জার্মানিতে কর্পোরেট দেউলিয়াত্বের কারণে এমন ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ব্যক্ত করেছে ক্রেডিট ইন্স্যুরার অ্যালিয়েন্স ট্রেড। প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে এই দেশটির রাসায়নিক কাঠামো ভেঙে পড়ে। এর সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব। এসব কারণে জার্মানির অর্থনৈতিক স্থিতিশীলতা এখন বড় ধরনের চাপের মুখে পড়ে। পরিস্থিতি এতটাই গুরুতর যে গত 14 বছরের মধ্যে এবছর দেউলিয়াতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যালিয়েন্স ট্রেডের জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড শাখার প্রধান মিলো বর্গওয়ার্ড জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে যে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে তার সরাসরি প্রভাব পড়েছে ইউরোপের বৃহত্তর অর্থনীতিতে। তিনি বলেন, কর্পোরেট দেউলিয়াতের যে ধারা শুরু হয়েছে তাতে এবছর জার্মানিতে দেউলিয়া হওয়ার ঘটনা গত বছরের তুলনায় প্রায় 2.4% বৃদ্ধি পাবে। সব মিলে বছরে 24,650টি কোম্পানি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা দেশটির কর্মসংস্থান পরিস্থিতির উপর সরাসরি আঘাত এনেছে। নেতানিয়াহুকে মার্কিন কলেজে বোমা ফেলার আহ্বান, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী গ্রেপ্তার। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে নিজের কলেজে বোমা ফেলার আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক শিক্ষার্থী। নিছক মজা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ওই বার্তাকে সম্ভাব্য হুমকি হিসেবে ধরে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মূলত কলেজে পরীক্ষার চাপ নিয়েই এমন মজা করেছিলেন তিনি, আর সেই মজা থেকে কলেজে বোমা ফেলার আহ্বান জানানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়, কারণ তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তার কলেজে বোমা ফেলতে বলেছিলেন বলে অভিযোগ ওঠে। ওই শিক্ষার্থী পুলিশকে জানিয়েছে, কেবল মজা করে এটা বলেছিলেন। তবে ফ্লোরিডার স্কুল সম্পর্কিত হুমকি সংক্রান্ত আইনের আওতায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুলিশ বিভাগ জানায়, 20 বছর বয়সী শিক্ষার্থী গ্যাব্রিয়েলা মিয়ামির প্রধান ক্যাম্পাসের কাছ থেকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হয়। অন্য শিক্ষার্থীরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তার পাঠানো বার্তার বিষয়ে অভিযোগ করার পর তাকে গ্রেফতারের এই ঘটনা ঘটে। এনবিসি মিয়ামির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি গত 10 এপ্রিল শুক্রবার নির্ধারিত একটি অনুষ্ঠানের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ গ্রুপে মানসিক হত্যা বা শারীরিক ক্ষতির হুমকি দেন। প্রতিবেদনে আরো বলা হয়, তিনি এমনভাবে এই বার্তা পাঠান যাতে অন্যরা তা দেখতে পারে এবং সেটিকে প্রকৃত হুমকি হিসেবে বিবেচনা করা যেতে পারে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইরান কি সত্যি পরমাণু বোমা ব্যবহার করবে? বেড়েই চলেছে স্বেচ্ছাসেবী সেনার সংখ্যা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত 2,92,00,000 ইরানি। ফুরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ, ফের যুদ্ধে জড়ালো, বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র, CNN এর বিশ্লেষণ। বিলাসবহুল হোটেলে চুরির সময় পাকড়াও 4 ভারতের হিন্দু পর্যটক, লজ্জাজনক ভিডিও ভাইরাল।
ভারতে বৈষম্যের চরম শিকার হচ্ছে মুসলিমরা, ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে নাগরিক স্বাধীনতা, কসাই মোদী সরকারকে নিয়ে ভয়ানক রিপোর্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। ইরান যুদ্ধে না জড়িয়ে বড় বিপদের মুখে জার্মানি। নেতানিয়াহুকে মার্কিন কলেজে বোমা ফেলার আহ্বান, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী গ্রেপ্তার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।